ক্ষেত্রে কিছুদিন ড্রাগ রেগুলারলি রিপিটেডলি ক্রনিক্যালি ফর লং টাইম ইউজ করার পরে এই ড্রাগটা ইউজ করলে আর আগের মতো রেসপন্স পাওয়া যায় না, আগের মতো অ্যাকশন পাওয়া যায় না। দিস ফেনোমেনন ইজ টলারেন্স। তাহলে গ্রাজুয়াল ডিমিনিশ রেসপন্সিভনেস অফ এ ড্রাগ is tolerance. Gradual diminution of the effect of a drug is tolerance. The continuous or repeated administration of a drug is often accompanied by this tolerance. তো এখন যেহেতু আগের ডোজে আর রেসপন্স পাওয়া যায় না আগের মতো, এর জন্য it may need to increase the dose of the drug to achieve the previously obtained effect. এখন যেহেতু আগের ডোজে আর রেসপন্স তেমন পাওয়া যায় না, ডোজ বাড়িয়ে আগের রেসপন্স অনেক সময় অ্যাচিভ করতে হয়। এইরকম ঘটনা ঘটলে বলা হয় যে টলারেন্স, ওই ড্রাগের টলারেন্স ডেভেলপ করে গেছে। তো টলারেন্সের সঙ্গে রিলেটেড আনাদার টার্ম ট্যাকিফাইল্যাক্সিস। তো এই টলারেন্সটা যদি খুব র্যাপিডলি ডেভেলপ করে, র্যাপিডলি ডেভেলপিং ড্রাগ টলারেন্স ইজ নোন অ্যাজ ট্যাকিফাইল্যাক্সিস। তাহলে গ্রাজুয়াল ডিমিনিশিং রেসপন্সিভনেস অফ ড্রাগ ইজ টলারেন্স and rapidly developed drug tolerance is known as tachyphylaxis. একটা ড্রাগের তো মেনি ইফেক্টস থাকতে পারে। তো এই টলারেন্সে কোনো ড্রাগের কোনো একটা ইফেক্টে টলারেন্স ডেভেলপ করলো মানে যে তার সব ইফেক্টেই টলারেন্স ডেভেলপ করে গেছে, সেটা নাও হতে পারে। টলারেন্স মে নট বি ডেভেলপ ইকুয়ালি টু অল ইফেক্টস অফ ড্রাগ। যেমন ক্লোরপ্রোমাজিন, এটা একটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ, আবার এটার হিউজ সিডেটিভ ইফেক্টও আছে। তো যদি এমন হয় যে এই ড্রাগটা ক্রনিক্যালি ইউজ করতে করতে টলারেন্স ডেভেলপ করে ফেলে, তো দেখা যায় এই ড্রাগের ক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক অ্যাকশনে টলারেন্স ডেভেলপ করে না, এর যে সিডেটিভ অ্যাকশন এটাতে টলারেন্স ডেভেলপ করে। মানে ইনিশিয়ালি এটা দিলে পেশেন্ট যতটুকু সিডেট হইতো, তার ঘুম হইতো, ক্রনিক্যালি ইউজ করতে করতে পরে ওই রকম আর সিডেশন হয় না। বাট ইটস অ্যান্টিসাইকোটিক অ্যাকশন এটা কোনো আবার টলারেন্স ডেভেলপ করে না, ইট পারসিস্টস। আবার ফেনোবারবিটনের ক্ষেত্রে এরকম, এটা হচ্ছে অ্যান্টিপিলেপটিক ড্রাগ, অ্যান্টিকনভালসেন্ট অ্যান্টিপিলেপটিক ড্রাগ। এটার ক্ষেত্রেও দেখা যায় ক্রনিক্যালি ইউজ করলে, লং টাইম ইউজ করলে এর সেডেটিভ ইফেক্ট যেটা, এটা টলারেন্স ডেভেলপ করে যেতে পারে, বাট অ্যান্টিপিলেপটিক অ্যাকশন ইউজুয়ালি পারসিস্ট করে। মরফিন, অপিওয়েড গ্রুপের ড্রাগ মরফিন, এটা নার্কোটিক অ্যানালজেসিক হিসেবে ইউজ হয়। তো মরফিন ইউজ করলে অ্যাকিউট ইফেক্ট যেটা আমরা আশা করি এবং যে জন্য এটা ইউজ হয় সেটা হলো অ্যানালজেসিক ইফেক্ট পাওয়ার জন্য। তো অ্যানালজেসিক ইফেক্ট অ্যান্ড ইউফোরিক ইফেক্ট এটাতে টলারেন্স ডেভেলপ করে যায়, বাট এটার আদার সিস্টেমে, বডি সিস্টেমে যে কিছু ইফেক্ট আছে, যেমন মায়োসিস করে, এটা কনস্টিপেশন করে, তো এগুলোতে ইউজুয়ালি টলারেন্স ডেভেলপ করে না। তার মানে মোদ্দা কথা হলো যে টলারেন্স একটা ড্রাগের সব ইফেক্টে ডেভেলপ ইউজুয়ালি করে না, ইকুয়ালি ডেভেলপ করে না। কিছু কিছু ইফেক্টে টলারেন্স ডেভেলপ করে, কিছু কিছুতে করে না। There is a term cross tolerance. Cross tolerance মানে হলো যে কোনো একটা ড্রাগে টলারেন্স ডেভেলপ করলে দেখা যায় যে ফার্মাকোলজিক্যালি রিলেটেড আরো যে ড্রাগ গুলো আছে এগুলোতেও অনেক সময় টলারেন্স ডেভেলপ করে যাবে। যেমন বেনজোডায়াজেপিন এন্ড বারবিচুরেট, এই দুইটা রিলেটেড ড্রাগ। তো যদি এমন হয় যে বেনজোডায়াজেপিন, ডায়াজিপাম, এই ড্রাগে টলারেন্স ডেভেলপ করে গেল, ওই ইন্ডিভিজুয়াল দেখা যাবে যে রিলেটেড অ্যানাদার ড্রাগ, গ্রুপ অফ ড্রাগ বারবিচুরেট, এটাতেও টলারেন্স ডেভেলপ করে ফেলতে পারে। তাহলে কোন ড্রাগের টলারেন্স ডেভেলপ করলে যদি ফার্মাকোলজিক্যালি রিলেটেড টু দ্য সেম ড্রাগ, আদার ড্রাগস যদি টলারেন্স ডেভেলপ করে, এটাকে বলা হবে ক্রস টলারেন্স। তো এই দুইটা গ্রুপের মধ্যে যত তারা ক্লোজ হবে, তো তত তাদের মধ্যে ক্রস টলারেন্স বেশি হওয়ার চান্স থাকে। আর যদি ক্লোজ কম হয়, রিলেটেড কম হয়, তাহলে টলারেন্সটাও, ক্রস টলারেন্সটাও কম হবে, পার্শিয়াল হবে। যেমন এক্সাম্পল দেওয়া হচ্ছে, পার্শিয়াল ক্রস টলারেন্স may develop between
morphine and barbiturate. Complete cross tolerance developed between morphine and pethidine. কারণ এই দুটো একদম ক্লোজ ড্রাগ। মরফিন প্যাথিডিন both are opioids গ্রুপের ড্রাগ, বাট মরফিন and barbiturate different group. তাদের ইফেক্টের দিক দিয়ে তারা রিলেটেড, তারা both CNS depressant, মরফিন and barbiturate CNS ডিপ্রেশন করে, কিন্তু কেমিক্যালি তারা কিন্তু ডিফারেন্ট। এইজন্য তাদের মধ্যে পার্শিয়াল ক্রস টলারেন্স ডেভেলপ করে। বাট মরফিন and pethidine both are opioids. Chemically they are closely related, that is similar chemical group member. তাদের মধ্যে ক্রস টলারেন্স ডেভেলপ করে, that is complete. তাহলে ক্রস টলারেন্স ডেভেলপ করতে পারে, যত ক্লোজ হবে তারা তাদের মধ্যে তত বেশি কমপ্লিটনেস ইন টলারেন্স, ক্রস টলারেন্স হওয়ার চান্স। যেমন পার্শিয়াল ক্রস টলারেন্স বিটুইন মরফিন এন্ড বারবিচুরেট এন্ড কমপ্লিট ক্রস টলারেন্স বিটুইন morphine and pethidine. Both are opioids. এই যে টলারেন্স ডেভেলপ করে, এগুলো মেকানিজম কি? বডিতে টলারেন্স ডেভেলপ করার মেকানিজম দুই ভাবে এক্সপ্লেইন করা হয়েছে, ফার্মাকোকাইনেটিক টলারেন্স এন্ড ফার্মাকোডাইনামিক টলারেন্স। ফার্মাকোকাইনেটিক টলারেন্স হলো, আমরা বায়োট্রান্সফরমেশন ডিসকাস করার সময় বলেছি, there is a term that is enzyme induction. Enzyme induction may be a factor for development of this pharmacokinetic tolerance. মানে রেগুলার কোন ড্রাগ ইউজ করলে ওই ড্রাগ যদি এমন হয় যে তারা হেপাটিক এনজাইমকে ইনডিউস করে, তাহলে যে হেপাটিক এনজাইম ইনডিউস হয়ে গেল, সেই হেপাটিক এনজাইম যে ড্রাগের মেটাবলিজম করে, সেই ড্রাগের মেটাবলিজম বেশি বেশি হয়ে যাওয়ার কারণে ওই ড্রাগের অ্যাকশন কমে যাবে। এই জন্য দেখা গেল যে ইনিশিয়ালি যে অ্যাকশন পাওয়া যাচ্ছিল, ওই ড্রাগের রেসপন্স পাওয়া যাচ্ছিল, ক্রনিক ইউজ করতে করতে হেপাটিক এনজাইম ইনডিউসিং হওয়ার কারণে ওই ড্রাগ বেশি মেটাবলিজম হওয়ার কারণে ওই ড্রাগের অ্যাকশন কমে গেল। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ফার্মাকোকাইনেটিক টলারেন্স। এই ঘটনাটা ঘটতে পারে বারবিচুরেট এন্ড ওপিওয়েডস এর। ফার্মাকোডাইনামিক টলারেন্স ক্রনিক ইউজ করতে করতে, এটা আমরা অবশ্য রিসেপ্টরের রিলেশনে একটু বলেছি, দেখো মনে করতে পারো কিনা। আমরা বলেছি রিসেপ্টরের নাম্বার এন্ড সেনসিটিভিটি সবসময় একরকম থাকে না। আমাদের তোমরা মনে করতে পারতেছো কি? Sir, up regulation, down up and down regulation. Up regulation and down regulation of receptor. তো ক্রনিক্যালি যদি কোনো ড্রাগ ইউজ করা হয়, স্পেশালি অ্যাগনিস্ট ড্রাগের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো অ্যাগনিস্ট ড্রাগ ক্রনিক্যালি ইউজ করলে, ফর লং টাইম ইউজ করলে হয় কি, এর রেসপন্সে ক্রনিক যেটা চেঞ্জ হয়ে যায়, বডির রিসেপ্টর মডিফিকেশন হয়ে যায়, রিসেপ্টরের নাম্বার এন্ড সেনসিটিভিটি কমে যায়। তাহলে ইনিশিয়ালি ওই অ্যাগনিস্ট ড্রাগ ইউজ করে যেরকম রেসপন্স পাওয়া যাচ্ছিল, ফর লং টাইম ইউজ করার কারণে, ক্রনিক ইউজ করার কারণে ডাউন রেগুলেশন অফ রিসেপ্টরের নাম্বার এন্ড সেনসিটিভিটি কমে গেল। এর ফলে ওই ড্রাগ ইউজ করে আর আগের মতো রেসপন্স পাওয়া যাবে না। দিস ইজ an example of pharmacodynamic tolerance that is mainly due to down regulation of receptor. তো কোন কোন ড্রাগের ক্ষেত্রে ডাউন রেগুলেশন হতে পারে? আমরা যখন ডাউন রেগুলেশন ডিসকাস করেছি তখন কিন্তু একটা এক্সাম্পল দিয়েছিলাম, দ্যাট ইজ বিটা অ্যাগনিস্ট সালবুটামল। সালবুটামল ক্রনিক ইউজ করলে, রেগুলারলি ইউজ করলে, সিস্টেমিক্যালি ইউজ করলে এই বিটা রিসেপ্টর এটা ডাউন রেগুলেশন হয়ে পরবর্তীতে সালবুটামল এর রেসপন্স পাওয়া যায় না। এই জন্য এই ডাউন রেগুলেশন অফ রিসেপ্টর ইন কেস অফ সালবুটামল, এটাকে প্রিভেন্ট করার জন্য আর অ্যাভয়েড করার জন্য সালবুটামল ইজ ইউজড ইন ইনহেলড ফর্ম এন্ড অ্যাজ রিকোয়ার্ড বেসিস। রেগুলার ইউজ করা হয় না। এটা ব্রঙ্কিয়াল অ্যাজমা বা সিওপিডির পেশেন্টদেরকে সালবুটামল দেওয়া হয়। এটা কিন্তু বলা হয় যে এসওএস, অ্যাজ রিকোয়ার্ড বেসিস। যখন হুইজ ব্রঙ্কোস্পাজম ডিসনিয়া হবে শুধু তখন ইউজ করবে, রেগুলার না, প্রয়োজন মতো শুধু।
এবং এটা ইনহেল ফর্মে, তাহলে সিস্টেমিক এক্সপোজারও কম হবে, ডাউন রেগুলেশন অফ রিসেপ্টরের চান্স কমে যাবে। এছাড়া আরো কিছু এক্সাম্পল, মরফিন, নাইট্রেট, বারবিচুরেট, এদের ক্ষেত্রে এরকম ফার্মাকোকাইনেটিক টলারেন্স হতে পারে। তাহলে মেকানিজম অফ টলারেন্স আমরা ফার্মাকোকাইনেটিক এন্ড ফার্মাকোডাইনামিক টলারেন্স বললাম। নাও অ্যানাদার টার্ম, ড্রাগ ডিপেন্ডেন্স। তোমরা এই টার্মটা পসিবলি ফরেনসিক মেডিসিনেও পড়ে এসছো। এখানে আমাদের ফার্মাকোলজিতে যেহেতু আমরা কিছু ড্রাগ ডিসকাস করি, কিছু ড্রাগ আমাদেরকে পড়াইতে হয় যেগুলো ডিপেন্ডেন্স লায়াবিলিটি আছে, সেই জন্য এই টার্মটা বা এই সম্পর্কে একটু কনসেপ্ট সেটা আমাদের এখানেও দেওয়া হয়, এটা নিতে হয়। তো ড্রাগ ডিপেন্ডেন্স, তো কিছু কিছু ড্রাগ আছে যেগুলো রিপিটেডলি আর ক্রনিক্যালি ইউজ করলে, কন্টিনিউয়াসলি ইউজ করলে দেখা যায় আস্তে আস্তে পেশেন্টের মধ্যে এরকম একটা স্টেট ডেভেলপ করে যে তার মধ্যে একটা ডিজায়ার আর নিড আর কম্পালশন, তার মধ্যে একটা ইচ্ছা জাগে যে এই ড্রাগটা সে কন্টিনিউ করবে, এবং যদি অ্যাব্রাপ্টলি তাকে এই ড্রাগ থেকে উইথড্র করে দেওয়া হয়, ডেপ্রাইভ করে দেওয়া হয়, তাহলে সে অসুস্থ, আনইজি, আনওয়েল আর ইলনেস ফিল করে। দিস ইজ ড্রাগ ডিপেন্ডেন্স, তখন বলা হবে যে তার ড্রাগ ডিপেন্ডেন্স ডেভেলপ করেছে। তাহলে দ্য স্টেট অ্যারাইজিং ফ্রম repeated, periodic or continued administration of a drug where the subject feels a desire, need or compulsion to continue to using the drug and feels ill if abruptly deprived from it. The chronic use করতে করতে তার মধ্যে এইরকম একটা স্টেট ডেভেলপ করে যে সে এটা ছাড়া সুস্থ থাকতে পারে না, তাকে এটা থেকে ডেপ্রাইভ করা হয়ে গেলে সে অসুস্থ হয়ে যায় এবং তার ইচ্ছা জাগে যে সে এটাকে সে কন্টিনিউ করবে। তো ইনিশিয়ালি তার এই যে এই ড্রাগটাকে পাওয়ার ইচ্ছা, কন্টিনিউ করার ইচ্ছা, এটা শুধু সাইকোলজিক্যালি থাকে, তার মানে ডিজায়ার থাকে, আর কিছু না। সাইকোলজিক্যালি সে আনইজি ফিল করে, তার মধ্যে একটা ডিজায়ার কাজ করে। তো যখন শুধু এতটুকু স্টেট মাইল্ড, তখন তাকে বলা হয় সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স। তো এই স্টেটে কিন্তু পেশেন্ট, এই বিষয়টা শুধু তার জন্যই যতটুকু প্রবলেম, এটা ফ্যামিলি বা সোসাইটির জন্য খুব একটা প্রবলেম নয়। বাট যখন এটা আরো এক্সটেন্ড করে, এমন পর্যায়ে চলে যায় যে এই ড্রাগ থেকে ডেপ্রাইভড হলে সে শুধু সাইকোলজিক্যালি আনইজি ফিল করে বা এটার জন্য সে তার মধ্যে শুধু ডিজায়ার কাজ করে পাওয়ার জন্য, তা নয়, বরং এইটা থেকে ডেপ্রাইভড হলে যে ফিজিক্যালি ইল হয়ে যায়, তখন তাকে বলা হয় ফিজিক্যাল ডিপেন্ডেন্স। তাহলে ইনিশিয়ালি সাইকোলজিক্যাল অর ইমোশনাল ডিপেন্ডেন্স দ্যাট মে এক্সটেন্ড টু ফিজিক্যাল ডিপেন্ডেন্স। তো ফিজিক্যাল ডিপেন্ডেন্স যখন ডেভেলপ করে তখন কিন্তু সে এই ড্রাগ পাওয়ার জন্য মরিয়া হয়ে যায়, তার মধ্যে কম্পালশন, যে কোনো ভাবেই সে এই ড্রাগ পাইতে চায়, সেটা এখন চুরি করে হোক, হইচই ভাঙচুর মারামারি করে হোক, চিন্তাই করে হোক, করতে চায়। তখন it is harmful to both himself and also to his family and society and nation. That is dangerous. তাহলে ড্রাগ ডিপেন্ডেন্সের আমরা এই দুটো স্টেট বললাম। ইনিশিয়ালি সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স, যেটা না পেলে সে ইমোশনালি ডিস্ট্রেস ফিল করে, সাইকোলজিক্যালি ডিস্ট্রেস ফিল করে। আর যখন ফিজিক্যাল ডিপেন্ডেন্স ডেভেলপ করে তখন সে ফিজিক্যাল ইলনেস তার মধ্যে দেখা দেয়। সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স এটার সাথে ইউজুয়ালি অ্যাকম্পানি করে। তাহলে ড্রাগ ডিপেন্ডেন্স কে আমরা স্টেপ বাই স্টেপ এইভাবে বললাম যে সাইকোলজিক্যাল আর ইমোশনাল ডিপেন্ডেন্স, দেন ফিজিক্যাল আর ফিজিওলজিক্যাল ডিপেন্ডেন্স। ড্রাগ হ্যাবিচুয়েশন এন্ড ড্রাগ অ্যাডিকশন, এই দুটো টার্ম, এটা তো পসিবলি তোমরা ফরেনসিক মেডিসিনে পড়ে এসছো, তো এটা তোমরা একটু পড়ে রেখো। অনেক সময় যদি কোনো এক্সামিনার এইভাবে জানতে চান বা রিটেনে যদি আসে, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট আর ডিফারেন্স বিটুইন ড্রাগ হ্যাবিচুয়েশন এন্ড ড্রাগ অ্যাডিকশন। তো ড্রাগ হ্যাবিচুয়েশন ওই অবস্থা পর্যন্ত বলা হয় যে যখন ডিপেন্ডেন্সটা মাইল্ড ফর্মে,
আর ড্রাগ এডিকশনটা হচ্ছে সিভিয়ার ফর্ম অফ ড্রাগ ডিপেন্ডেন্স। তো ড্রাগ হ্যাবিচুয়েশন এই লেভেলে যেটা থাকে ইউজুয়ালি অনলি সাইকোলজিক্যাল অর ইমোশনাল ডিপেন্ডেন্স, তার মানে ডিজায়ার, জাস্ট ডিজায়ার। আর ড্রাগ এডিকশন সিভিয়ার লেভেলে যখন চলে যায়, এই লেভেলে তার সাইকোলজিক্যাল আর ইমোশনাল ডিপেন্ডেন্স যেমন থাকে, সাথে সাথে তার ফিজিক্যাল আর ফিজিওলজিক্যাল ডিপেন্ডেন্সও ডেভেলপ করে। এটা না ফেলে সে ফিজিক্যালি ইল হয়ে যায়, ফিজিক্যাল অনেক সিমটম তার মধ্যে দেখা দেয়। তো ড্রাগ হ্যাবিচুয়েশন ইউজুয়ালি harmful to only him, but drug addiction is harmful to him, also to his family, his or her family, and also to his or her society. তো ড্রাগ হ্যাবিচুয়েশন সাধারণত কোন কোন ড্রাগের ক্ষেত্রে বলা হইতে পারে? বেনজোডায়াজিপিন, এটার ক্ষেত্রে ড্রাগ হ্যাবিচুয়েশন হয়। আর ড্রাগ এডিকশন হয় যেগুলো, এগুলো নার্কোটিক্স, যেমন মরফিন, প্যাথিডিন, হিরোইন, বারবিচুরেট, এসবের ক্ষেত্রে ড্রাগ এডিকশন হতে পারে। ড্রাগ হ্যাবিচুয়েশনের একটা সিম্পল এক্সাম্পল আমরা দিতে পারি, এই ক্যাফিন, টোবাকো স্মোকিং, এটা ড্রাগ হ্যাবিচুয়েশনের মধ্যে ফেলানো যায়। এবারে একটা টার্ম ইভলিউশন অফ ড্রাগ এডিকশন। এই যে ড্রাগ এডিকশন ডেভেলপ করে, সিভিয়ার ফর্ম অফ ড্রাগ ডিপেন্ডেন্স, এটাকে আমরা বলতেছি ড্রাগ এডিকশন। সিভিয়ার ফর্ম অফ ড্রাগ ডিপেন্ডেন্স, ড্রাগ ডিপেন্ডেন্সের একদম সিরিয়াস পর্যায়ে। তো এটা স্টেপ বাই স্টেপ ডেভেলপ করে কিভাবে? ইভলিউশন, ইনিশিয়ালি সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স আর ইমোশনাল ডিপেন্ডেন্স, এর সঙ্গে এরপরে অ্যাড হয় ফিজিক্যাল ডিপেন্ডেন্স আর ফিজিওলজিক্যাল ডিপেন্ডেন্স। এর সঙ্গে ওই যখন সিভিয়ার পর্যায়ে যায়, ফিজিক্যাল ডিপেন্ডেন্স ডেভেলপ করে। এই টাইমে দেখা যায় পেশেন্ট ওই ইন্ডিভিজুয়াল যে এডিক্টেড হয়ে যায়, সে কিন্তু যতই দিন যায়, যত বেশি এডিক্টেড হয়ে যায়, সে কিন্তু তার এডিকশনের জন্য যে ডোজ নেয়, এটার মাত্রা দিনে দিনে আরো বাড়িয়ে দিতে চায়। দ্যাট ইজ তার টলারেন্সও ডেভেলপ করে যায়। ক্রনিক ওই ড্রাগ নিতে নিতে তার মধ্যে টলারেন্সও ডেভেলপ করে যায়। তো এই তিনটা জিনিস যখন ডেভেলপ করে যায়, তখন আসলে পুরোপুরি ড্রাগ এডিকশন এটা বলা হয়। তাহলে ইনিশিয়ালি সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স, দেন অ্যাড হয় ফিজিক্যাল ডিপেন্ডেন্স, সঙ্গে অ্যাড হয়ে যায় টলারেন্স। এই তিনটা জিনিস একসঙ্গে হয়ে গেলে ফুললি ড্রাগ এডিকশন ডেভেলপ করে গেছে, এটা বলা হয়। Now, what are the drugs having dependence liability? কোন কোন ড্রাগ গুলোর ডিপেন্ডেন্স লায়াবিলিটি আছে? ওপিওয়েড গ্রুপের যত ড্রাগ আছে তার মধ্যে মরফিন, প্যাথিডিন, হেরোইন। মরফিন, বলছি কয়েকটা নাম, তাহলে মরফিন, প্যাথিডিন, হেরোইন, পাশাপাশি এই তিনটা মনে রাখো। এমফিটামিন মনে রাখো, বারবিচুরেটস মনে রাখো, কোকেইন মনে রাখো। কোকেইন, এখন এই যে আমরা বলতেছি যে পেশেন্টকে যখন ডিপ্রাইভড করা হয়, তখন সে ইনিশিয়ালি সাইকোলজিক্যালি আর ইমোশনালি ডিস্ট্রেস ফিল করে, পরে আবার আমার হটস্পট দিয়ে করতেছি আসছে। আচ্ছা, ওই গাড়িটা তো আসে নাই, বৃষ্টির জন্য আসেনি। পরে তো আবার ভাঙা ভাঙি গাড়ি, বৃষ্টির দিনে কি অবস্থা হয়, ঝামেলা। আচ্ছা, নেব। আচ্ছা, ড্রাগ রেসপন্সিবল ফর ড্রাগ ডিপেন্ডেন্স, ড্রাগস হ্যাভিং ডিপেন্ডেন্স লায়াবিলিটি আমরা বললাম মরফিন, প্যাথিডিন, হিরোইন, এমফিটামিন, বারবিচুরেটস, কোকেইন। When an individual is dependent on any drug, if he is deprived of the concerned drug, then
there is chance of development of some symptoms in him or her. These symptoms are known as withdrawal symptoms. Patient কে যে ড্রাগ ডিপেন্ডেন্ট হয়ে গেছে তাকে যদি সাডেনলি অ্যাব্রাপ্টলি ওই ড্রাগ থেকে উইথড্র করা হয় তাহলে যে সিম্পটম গুলো ডেভেলপ করতে পারে লস অফ অ্যাপেটাইট, slurred and incoherent speech, red eye, loss of interest, তার মধ্যে depressed mood হয়, profuse sweating, impairment of memory, sleeplessness, restlessness, lethargy, loss of appetite, slurred and incoherent speech, red eye, loss of interest, depressed mood, profuse sweating, impaired memory, impaired judgment, impairment in performing work, sleeplessness, lethargy, এসব withdrawal symptom develop করতে হয়। তাই জন্য ম্যানেজমেন্ট অফ ড্রাগ ডিপেন্ডেন্স অফ ড্রাগ এডিকশন এর ক্ষেত্রে যেটা বলা হয় ম্যানেজমেন্ট কি হবে, যে ড্রাগ ডিপেন্ডেন্ট হয়ে গেছে আর এডিক্টেড হয়ে গেছে তাকে যদি সাডেনলি অ্যাব্রাপ্টলি ওই ড্রাগ থেকে উইথড্র করা হয়, ডিপ্রাইভ করা হয়, তার মধ্যে উইথড্রল সিম্পটম ডেভেলপ করবে। তো সেই জন্য যেটা করতে হয় যে পেশেন্টকে এই টাইমটা ট্যাকেল দিতে হবে। ম্যানেজমেন্ট হলো যে এই যে তার উইথড্রল সিম্পটম গুলো ডেভেলপ করে তার এই সিম্পটম গুলোকে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে এগুলোকে কন্ট্রোলে রাখতে হবে। আর তার সাইকোলজিক্যাল এন্ড ফিজিক্যাল ডিপেন্ডেন্স এটা ইউজুয়ালি গ্রাজুয়ালি সাবস্টিটিউট করতে হয়, গ্রাজুয়ালি সাবস্টিটিউট। তো যেমন মরফিন, এথিডিন, হেরোইন, এই ওপিওয়েড গ্রুপে যারা এডিক্টেড হয়ে যায়, যারা ডিপেন্ডেন্ট হয়ে যায়, তো তাদের ক্ষেত্রে এটা স্টপ করে দিয়ে একটা সাবস্টিটিউট ড্রাগ ইউজ করা হয় কিছুদিন, যেটার কিছুটা ওই ধরনের ইফেক্ট আছে বাট ওর চাইতে লেস সিরিয়াস, অত সিরিয়াস না। যেমন ওপিওয়েড গ্রুপেরই কিছু ড্রাগ আছে যেগুলোর সিম্পটম গুলো, যেগুলোর ক্ষেত্রে এর ইফেক্টটা হয় মাইল্ড। যেমন ওপিওয়েড মরফিন এডিক্টেড পেশেন্টের ট্রিটমেন্টে সাবস্টিটিউট হিসেবে একটা ড্রাগ ইউজ হয়, এটা ওপিওয়েড গ্রুপেরই ড্রাগ, হুইচ ইজ known as মিথাডন। এটা তোমরা মনে রাখতে পারো, তোমাদের মরফিন যখন পড়ানো হবে ওপিওয়েড তখন এটা জানা যাবে। তো এখানে একটু মনে রাখতে পারো যে ওপিওয়েড ডিপেন্ডেন্স আর ওপিওয়েড এডিক্টেড পেশেন্ট এর ক্ষেত্রে মরফিন ডিপেন্ডেন্স আর মরফিন এডিকশনের ট্রিটমেন্টে ইউজ হয় হচ্ছে সাবস্টিটিউট একটা লেস সিভিয়ার ওপিওয়েড যার নাম হচ্ছে মিথাডন। তো মিথাডন কিছুদিন তাকে দেওয়া হয়, আর পাশাপাশি সিম্পটোমেটিক ট্রিটমেন্ট এর পাশাপাশি তাকে সাইকোথেরাপি, ফ্যামিলি থেরাপি, সোশ্যাল থেরাপি অনেক কিছু দেওয়া হয়, তাকে এনগেজ করতে হয় কোনো সার্ভিসে বা জবে বা ওয়ার্কে, এভাবে করে তাকে ডিপেন্ডেন্স ম্যানেজ করতে করা হয়। ড্রাগ অ্যাবিউজ একটা টার্ম, when আমরা ড্রাগের ইউজ, আচ্ছা তোমরা বলো দেখি, এখন তোমরা একটু কথা বলো, আমরা ড্রাগের ইউজ কি কি বলেছি মনে আছে? ইউজেস অফ ড্রাগ কি কি বলা হয়েছে মনে আছে? Diagnosis, treatment, prevention, cure. Very good. Treatment of disease, prevention of disease, diagnosis of disease, এই তো। ট্রিটমেন্টের মধ্যে আবার কিছু ক্ষেত্রে কিওর অফ ডিজিজ, আর কিছু ক্ষেত্রে Cure is control or relief of symptom, এই ধরনের। ঠিক আছে, তো এই যে ইউজ গুলা, এগুলো কি ধরনের ইউজ ছিল আসলে? এগুলো ছিল আমাদের মেডিকেল ইউজ, therapeutic use, sir. হ্যাঁ মেডিকেল ইউজ। কোন ড্রাগ যদি নন মেডিকেল পারপাসে ইউজ হয় তখন সেটাকে কি বলা হবে? নন মেডিকেল পারপাস মানে বলো দেখি কি ধরনের ইউজ? বলো। এই তো যেটা বলতেছি, এই যে পেশেন্ট যারা এডিক্টেড হয়ে যায়,
এরা কি তারা মেডিকেল ইউজ করে ড্রাগের? তারা তো নন মেডিকেল ইউজ করে, নন মেডিকেল পারপাস, ইউজুয়ালি রিক্রিয়েশনাল পারপাস এই ড্রাগ ইউজ করে। তো এটা হচ্ছে নন মেডিকেল ইউজ, দ্যাট ইজ ইউজ ফর রিক্রিয়েশনাল পারপাস। এই ধরনের নন মেডিকেল পারপাসে যে ড্রাগ ইউজ করা হয়, দিস ইজ ড্রাগ অ্যাবিউজ। হ্যালো, হ্যাঁ ক্লাস নিচ্ছি অনলাইনে। শর্টকাট হলে বলে ফেললে হবে। হ্যাঁ মাসুম ভাই তো নিজে থেকে কয়েকবার আমাকে বলছিল করে না কেন। হ্যাঁ 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 ঠিক আছে, সরি একটু অনেক কথা বলছিলাম। তো আমরা বলতেছিলাম নন মেডিকেল ইউজ অফ ড্রাগ, লাইক ফর ইউজ অফ ড্রাগ ফর রিক্রিয়েশনাল পারপাস, এই হচ্ছে ড্রাগ অ্যাবিউজ। তো ড্রাগ অ্যাবিউজ যে হয়, কোন কোন ড্রাগ গুলোর ড্রাগ অ্যাবিউজ হয়, এই ড্রাগ গুলোকে দুইটা ক্যাটাগরি করা হয়েছে অ্যাকর্ডিং টু তাদের এই ডিপেন্ডেন্স এন্ড এডিকশন লায়াবিলিটি কতটুকু সিরিয়াস তার বেসিসে। তো যেগুলো খুব বেশি ডিপেন্ডেন্স এন্ড এডিকশন লায়াবিলিটি তাদেরকে বলা হয় হার্ড ড্রাগস, আর যেগুলো লেস সিভিয়ার ডিপেন্ডেন্স এন্ড এডিকশন লায়াবিলিটি তাদেরকে বলা হয় সাব ড্রাগস। Drugs that are seriously liable to disable the individual as a functioning member of the society by inducing severe psychological and physical dependence. তাদের মধ্যে এতটাই সিভিয়ার সাইকোলজিক্যাল এন্ড ফিজিক্যাল ডিপেন্ডেন্স ডেভেলপ করে যে সে সোসাইটিতে, ফ্যামিলিতে একজন ফাংশনিং মেম্বার হিসেবে যে কাজ করবে সেই অ্যাবিলিটি আর থাকে না, সেটা এই দিক দিয়ে ডিসেবল হয়ে যায়। হাউ সিরিয়াস! তো দিস ড্রাগস আর নোন অ্যাজ হার্ড ড্রাগস। আর যেগুলো অতটা ডিপেন্ডেন্স প্রডিউসিং না, লেস ডিপেন্ডেন্স লায়াবিলিটি, ইউজুয়ালি সিম্পলি সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স ডেভেলপ করে, বাট কম্পালশন যেটার কারণে হয়, যখন পেশেন্ট ফিজিক্যালি ইল ফিল করে তখনই সে এটা থেকে রিলিফ পাওয়ার জন্য কম্পালশন ডেভেলপ করে, তার মধ্যে যে কোনো ভাবে যে কোনো মূল্যে এটাকে পাইতে চায়। এটা হলো ফিজিক্যাল আর ডিপেন্ডেন্স। তো ফিজিক্যাল ডিপেন্ডেন্স ইউজুয়ালি যেসব ড্রাগের ক্ষেত্রে ডেভেলপ করে না তাদের ক্ষেত্রে ব্যাপারটা অত সিরিয়াস হয় না। তো এই ড্রাগগুলো হলো সাব ড্রাগস। সাব ড্রাগস এর এক্সাম্পল হচ্ছে যে সিম্পল সিডেটিভস আর ট্রাঙ্কুইলাইজার হিসেবে যেগুলো ইউজ হয়, যেমন বেনজোডায়াজিপিনস, ডায়াজিপাম, ক্লোনাজিপাম, ব্রোমাজিপাম এই জাতীয়। ক্যাফিন, এই টি এন্ড কফি, এতে ক্যাফিন থাকে। তো যারা রেগুলার টি কফি ইনটেক করে তাদের মধ্যে কিন্তু রেগুলার এটা না নিলে ওই টাইমে তার একটু ইমোশনাল আর সাইকোলজিক্যাল ডিজায়ার থাকে, একটু সে সাইকোলজিক্যালি আর ইমোশনালি একটু ডিস্ট্রেস ফিল করে, বাট ইট ইজ নট সো সিরিয়াস যে একেবারে তার জন্য বা সমাজের জন্য হার্মফুল হয়ে যাবে এই পর্যায়ের না। সিডেটিভ, হিপনোটিক্স এগুলো হচ্ছে সফট ড্রাগস এর এক্সাম্পল। তো আমরা টলারেন্স, ট্যাকিফাইল্যাক্সিস, ডিপেন্ডেন্স, এর মধ্যে সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স আর ইমোশনাল ডিপেন্ডেন্স, ফিজিক্যাল আর ফিজিওলজিক্যাল ডিপেন্ডেন্স ডিসকাস করলাম। এরপরে কোন কোন ড্রাগ ডিপেন্ডেন্স হয়, উইথড্রল সিমটম কি, কি ধরনের সিমটম হয়, এটার ম্যানেজমেন্ট কি, ড্রাগ ডিপেন্ডেন্স হয়ে গেলে পেশেন্টকে কিভাবে এটাকে আবার ম্যানেজ করে নর্মাল লাইফ এটাকে আনতে হয়, সাবস্টিটিউট ইউজ করা হয়, ড্রাগ হ্যাবিচুয়েশন ভার্সাস ড্রাগ অ্যাডিকশন আমরা বললাম, evolution of drug development of drug addiction, hard drugs, soft drugs, drug abuse, এই পর্যন্ত এই রিলেশনের ডিসকাশন শেষ। এবারে আমরা চলে যাব একটা ডিফারেন্ট টপিকসে। এটা ইট ইজ রিলেটেড টু ফার্মাকোডাইনামিক্স। অ্যাকচুয়ালি আমাদের ডিসকাশনের বিষয় হলো ড্রাগ অ্যান্টাগনিজম। তবে এই ড্রাগ অ্যান্টাগনিজমে আসার আগে একটু যেখান থেকে এটা চলে আসলো সেখানে একটু আমি যাব, দ্যাট ইজ ড্রাগ ইন্টারাকশন। তোমাদের টার্ম 2 তে ড্রাগ ইন্টারাকশনের ডিসকাশন ক্লাস
ডিটেইলস আলাদা আছে, এই জন্য এখানে আমি ড্রাগ ইন্টারাকশন ডিটেইলস বলবো না, শুধু ড্রাগ ইন্টারাকশন থেকে ড্রাগ অ্যান্টাগনিজমে চলে যাব, এই জন্য এটা নিয়ে আসলাম। তো যদি কোন একটা ইন্ডিভিজুয়ালকে একটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, সাবসিকুয়েন্টলি আর সিমুলটেনিয়াসলি যদি অ্যানাদার ড্রাগ আবার তাকে দেওয়া হয়, তাহলে এই একটা ড্রাগ দেওয়া হলো, এর আগে বা পরে বা এর সঙ্গে আরেকটা ড্রাগ দেওয়া হলো, তাহলে একটার দ্বারা আরেকটা ড্রাগের অ্যাকশন মে বি মডিফাইড অর মে বি চেঞ্জড অর মে বি অল্টার্ড। তাহলে একটা ড্রাগ দিয়ে এর সাথে বা আগে পরে আরেকটা ড্রাগ পাশাপাশি দিলে যে ড্রাগের অ্যাকশন মডিফাই হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায় or alter হয়ে যায়, this phenomenon is known as drug interaction. তাহলে phenomenon which occurs when the effects of one drug are modified by prior or concurrent administration of another drug or drugs. This is drug interaction. এখন drug interaction এর কারণে যে ইফেক্ট হয়, ড্রাগের ইফেক্ট যে চেঞ্জ হয়ে গেল, বাড়লো বা কমলো, এটা কখনো কখনো আমাদের জন্য বেনিফিশিয়াল হতে পারে, আবার কখনো কখনো আমাদের জন্য হার্মফুল হতে পারে। ড্রাগ ইন্টারাকশনের আউটকাম ম্যাক্সিমাম ক্ষেত্রে হার্মফুল হয়, এটা আমরা দেখি। এখন ইফেক্টটা আবার এই যে দুটো ড্রাগের মধ্যে ড্রাগ ইন্টারাকশন হয়ে নেট ইফেক্ট, যেটা ড্রাগের ইফেক্ট যে চেঞ্জ হয়ে গেল, মডিফাই হয়ে গেল, সেই ইফেক্টটা মেবি ইনক্রিজড ইফেক্ট অর মেবি ডিক্রিজড ইফেক্ট। ড্রাগ ইন্টারাকশনের কারণে ড্রাগের ইফেক্ট কখনো বেড়ে যেতে পারে, আবার কখনো কমে যেতে পারে। তো যদি ড্রাগ ইন্টারাকশনের কারণে দুটো ড্রাগের মধ্যে ইন্টারাকশন হয়ে যদি ড্রাগের ইফেক্ট বেড়ে যায়, দিস ইজ নোন অ্যাজ ড্রাগ সিনার্জিজম। আর যদি ইফেক্ট কমে যায় তাকে বলা হবে ড্রাগ অ্যান্টাগনিজম। দেখো, concurrent use of two or more drugs may cause drug synergism or maybe drug antagonism. So effect of one drug can be increased by presence of another drug. আমরা যেটা বললাম যে যদি ইফেক্ট একটা ড্রাগ এর সঙ্গে আরেকটা ড্রাগ দেওয়া হয়েছে, তাহলে যদি একটা ড্রাগের ইফেক্ট বেড়ে যায়, দিস ইজ কল্ড ড্রাগ সিনার্জিজম। তো ড্রাগ সিনার্জিজম আজকে আমাদের আলোচ্য বিষয় না, এটা হলো আইডিয়াটা দেওয়া হলো, এটা ওই ড্রাগ ইন্টারাকশনের ক্লাসে তখন ডিসকাশন হবে টার্ম টুতে। তো এখন এই টার্মে যেটা আছে অ্যানাদার টার্ম, দ্যাট ইজ ড্রাগ অ্যান্টাগনিজম। দুটো ড্রাগ একই সঙ্গে ইউজ করা বা কাছাকাছি পাশাপাশি ইউজ করার কারণে যদি ড্রাগের ইফেক্ট কমে যায়, দ্যাট ইজ নোন অ্যাজ ড্রাগ অ্যান্টাগনিজম। Effect of one drug can be reduced or abolished by presence of another drug, and this is called drug antagonism. So drug antagonism may be of three types: chemical antagonism, physiological antagonism, and pharmacological antagonism. Drug antagonism কিন্তু তোমাদের এক্সামের জন্য both for written and viva very 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 important, and তোমাদের এই ড্রাগ অ্যান্টাগনিজম থেকে প্র্যাকটিক্যাল পার্ট অফ এক্সামিনেশনে অসপিতে অ্যান্টাগনিজম দিয়ে দেওয়া হয়, দুটো ড্রাগ নাম দিয়ে দেওয়া হয় যে এদের মধ্যে কি ধরনের অ্যান্টাগনিজম হতে পারে, এটা কিন্তু থাকে। ড্রাগ ইন্টারাকশন, ড্রাগ অ্যান্টাগনিজম এগুলো থাকে। তো ওকে, ড্রাগ অ্যান্টাগনিজম ইজ অফ থ্রি টাইপস: chemical antagonism, physiological antagonism, and pharmacological antagonism. এখন chemical antagonism কি, এটা তোমাদের অলরেডি মেকানিজম অফ অ্যাকশনের ক্লাসে এটা বলা হয়ে গেছে, এক্সাম্পল দেওয়া হয়ে গেছে। যখন দুইটা কেমিক্যাল সাবস্টেন্সের মধ্যে বা দুইটা ড্রাগের মধ্যে ইন্টারাকশন হয় বাই সিম্পল কেমিক্যাল মিনস, কেমিক্যাল রিঅ্যাকশন আর কেমিক্যাল ইন্টারাকশনের মাধ্যমে হয়, যেমন অ্যান্টাসিড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আমরা বলেছি, এটা একটা কেমিক্যাল অ্যান্টাগনিজমের এক্সাম্পল। এটা দিলে অ্যাসিডকে নিউট্রাল করে ফেলতেছে, অ্যান্টাগনিজম হয়ে যাচ্ছে। অ্যানাদার এক্সাম্পল দিয়েছি আমি এর আগে, চিলেশন। আয়রন ওভারডোজ হয়ে গেলে থ্যালাসেমিয়ার পেশেন্টদের যাদের আয়রন ওভারলোডের চান্স থাকে, তো তাদেরকে ডেসফেরোক্সামিন দিলে এটাকে আয়রনকে চিলেট করে ফেলে, আয়রন এন্ড ডেসফেরোক্সামিন কমপ্লেক্স চিলেট কমপ্লেক্স ফরমেশন করে। তো এটা এক ধরনের কেমিক্যাল অ্যান্টাগনিজমের এক্সাম্পল। হেপারিন ওভারডোজ হয়ে গেলে তাদেরকে যদি
হেপারিনের অ্যান্টিডট ইউজ করা হয় প্রোটামিন সালফেট, এটা একটা কেমিক্যাল অ্যান্টাগনিজমের এক্সাম্পল। Chemical antagonism. When a drug antagonizes the effect of another drug by simple chemical means, simple chemical reaction. এখানে যদি এক্সাম্পল একটা দেয়া আছে, আমি কিন্তু তিনটা বলে ফেললাম, তিনটাই মনে রাখবে। একটা কি বললাম? অ্যান্টাসিড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এদের মধ্যে কেমিক্যাল অ্যান্টাগনিজম। আয়রন প্লাস ডেসফেরোক্সামিন, চিলেশন হবে, আগেরটা নিউট্রালাইজেশন, পরেরটা হবে চিলেশন। প্রোটামিন প্লাস হেপারিন, হেপারিন ওভারডোজ হয়ে গেলে প্রোটামিন সালফেট দিয়ে ট্রিটমেন্ট করা হয়। হেপারিন হচ্ছে হাইলি অ্যানায়নিক মলিকুল আর প্রোটামিন হচ্ছে হাইলি ক্যাটায়নিক মলিকুল, এজন্য হেপারিন ওভারডোজে প্রোটামিন দিলে অ্যানায়ন আর ক্যাটায়নের মধ্যে কেমিক্যাল ইন্টারঅ্যাকশন হয়ে এটা নিউট্রালাইজ করে দিবে। দিস ইজ কেমিক্যাল অ্যান্টাগনিজম। এবারে physiological antagonism. When physiological effect of a drug is antagonized by another drug by acting on different type of receptor, মানে দুইজনের মধ্যে অ্যান্টাগনিজম। তো তারা এখানে এক্সাম্পল দিয়েছি অ্যাড্রেনালিন এন্ড হিস্টামিন। অ্যাড্রেনালিনের রিসেপ্টর হচ্ছে আলফা রিসেপ্টর এন্ড বিটা রিসেপ্টর, আর হিস্টামিনের রিসেপ্টর হচ্ছে হিস্টামিন রিসেপ্টর। হিস্টামিন এটা সাবটাইপ আছে, হিস্টামিন রিসেপ্টর H1, H2, H3, H4 সাবটাইপ আছে, এগুলো হলো সব হিস্টামিনের রিসেপ্টর। আর অ্যাড্রেনালিন হচ্ছে আলফা এন্ড বিটা। তো এখন এই দুইজনের মধ্যে সম্পর্ক হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম। তো অ্যাড্রেনালিন কি করে? অ্যাড্রেনালিন হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম ইফেক্ট হচ্ছে, এটা ভ্যাসোকনস্ট্রিকশন করে আর হার্টে পজিটিভ আইনোট্রপিক পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট করে, হার্ট রেট বাড়ায়। তো আমরা এটাই দেখি, ভাস্কুলার ইফেক্টটাই এক্সপ্লেইন করি। আলফা অ্যাড্রেনালিনের আলফা রিসেপ্টরের সাথে বাইন্ড করে যে ইফেক্ট প্রডিউস করে সেটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন, সো রাইজ অফ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, রাইজ অফ ব্লাড প্রেশার। আর হিস্টামিনও ব্লাড ভেসেলে কাজ করে। ব্লাড ভেসেলে H1 রিসেপ্টর থাকে, সেই H1 রিসেপ্টরের সাথে বাইন্ড করে সে করে ভেসোডাইলেশন। তাহলে এটা কিন্তু এই দুইজনের মধ্যে অ্যান্টাগনিজম, দিস ইজ ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম, কিন্তু তারা কিন্তু সেম রিসেপ্টরের উপরে কাজ করতেছে না। অ্যাড্রেনালিন তার নিজ রিসেপ্টরের মাধ্যমে কাজ করতেছে, হিস্টামিন তার ওন রিসেপ্টরের মাধ্যমে কাজ করতেছে, বাট তাদের ইফেক্টটা হচ্ছে অপোজিট। অ্যাড্রেনালিন আলফা মিডিয়েটেড ভ্যাসোকনস্ট্রিকশন করে, ব্লাড প্রেশার বাড়ায়, আর হিস্টামিন H1 রিসেপ্টর মিডিয়েটেড ভ্যাসোডাইলেশন করে, ব্লাড প্রেশার কমায়। তো তাহলে তারা সেম রিসেপ্টরে কাজ করতেছে না, কিন্তু ফিজিওলজিক্যাল ইফেক্ট, ফিজিওলজিক্যাল সেম সিস্টেমের উপরে কাজ করে, অপোজিট ডিরেকশনে কাজ করে, একে অপরের অ্যান্টাগোনাইজ করে। তাহলে এখানে মনে রাখতে হবে যে তারা তাদের ওন রিসেপ্টরের, যে যার ওন রিসেপ্টরের মাধ্যমে কাজ করে, তারা দুইজনই সেম রিসেপ্টরের উপরে কাজ করে না, ডিফারেন্ট রিসেপ্টর, যার রিসেপ্টর তার করে, বাট তারা সেম ফিজিওলজিক্যাল ইফেক্টের উপরে কাজ করে। সেটা হচ্ছে যেমন এটা দেখালেন ব্লাড প্রেশার, কেউ ব্লাড প্রেশার, তবে ইন অপোজিট ডিরেকশন। অ্যাড্রেনালিন ব্লাড প্রেশার বাড়াচ্ছে, আলফা রিসেপ্টরের উপরে কাজ করে, আর হিস্টামিন H1 রিসেপ্টরের উপরে কাজ করে ব্লাড প্রেশার কমাচ্ছে। সো দিস ইজ ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম, কারণ তারা সেম রিসেপ্টরের উপরে কাজ না করলেও সেম ইফেক্ট, সেম ফিজিওলজিক্যাল ইফেক্ট বা ফিজিওলজিক্যাল সিস্টেমের উপরে ইন অপোজিট ডিরেকশনে কাজ করে একে অপরের অ্যান্টাগোনাইজ করতেছে। এটার এক্সাম্পল কি? ক্লিনিক্যাল এক্সাম্পল অফ দিস ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম বলো। আমি কোন ক্লাসে এটা এক্সাম্পল বলে ফেলেছি। in gonorrhea, penicillin and probenecid. gonorrhea penicillin এটা আসবে কেন এখানে? এক্সাম্পল তো দেয়াই আছে, আমি জানতে চাচ্ছি কোন ক্লিনিক্যাল কন্ডিশনে। কেন আমরা কালকেই তো ডিসকাস করলাম, ভুলে গেছো? স্যার আমাদের অ্যানাফাইল্যাকটিক শক,
অ্যানাফাইল্যাক্টিক রিঅ্যাকশন, হ্যাঁ অ্যানাফাইল্যাক্টিক শকে মেকানিজম কি? টাইপ 1 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন। এখানে আমরা কি দেখিয়েছি? আলটিমেটলি মাস্ট সেল থেকে মিডিয়েটর বের হয়ে এটার বায়োলজিক্যাল ইফেক্ট হয়, এর কারণে ফিচার হয়। এবং মিডিয়েটরের মধ্যে ইম্পর্টেন্ট মিডিয়েটর আমরা দেখাইলাম হিস্টামিন, নাম্বার 1 এটাই দেখিয়েছি। তো হিস্টামিন ভ্যাসোডাইলেশন করে, এই কারণে বিপি কমে যায়। আবার হিস্টামিন ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলে ব্রঙ্কোস্পাজমও করে। তাহলে এদিকে কার্ডিওভাস্কুলার সিস্টেমে যেন কোলাপস হয়, ওই পেশেন্টের কিন্তু হুইজ হয়, শ্বাসকষ্ট হয়, ব্রঙ্কোস্পাজম হয়। তো অ্যাড্রেনালিন দিলে এটা রিভার্স হয়ে যায়, কারণ এর অ্যাড্রেনালিন এর উল্টা ইফেক্ট করে, সেম রিসিপ্টর না, তার নিজ রিসিপ্টরের মাধ্যমে কাজ করে, ডিফারেন্ট রিসিপ্টর, দ্যাট ইজ আলফা এন্ড বিটা। আলফা হলো ভেসেলে থাকে, ব্লাড ভেসেলে, ওখানে ভ্যাসোকনস্ট্রিকশন করে, যে হিস্টামিনের কারণে যে হাইপোটেনশন হয়ে যায়, শক হয়ে যায়, তো সেই বিপি অ্যাড্রেনালিন বাড়িয়ে দেয়। আবার হিস্টামিন দিয়ে ব্রঙ্কোস্পাজম করে, অ্যাড্রেনালিন আবার বিটা 2 রিসেপ্টর প্রেজেন্ট অন ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল, এর উপরে কাজ করে ব্রঙ্কোডাইলেশন করে। তাহলে দিস ইজ ক্লিনিক্যাল এক্সাম্পল অফ ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম। এরকম আরো অনেক এক্সাম্পল দেওয়া যাবে, অন্তত এটা মনে রাখো, এটা শুনতে চাই সবাই। এবারে ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম। তো ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজমে যেমন আমরা বললাম যে যাদের মধ্যে অ্যান্টাগনিজম ঘটে, ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম ঘটে, তারা সেম রিসিপ্টরের উপরে কাজ করে না, তারা নিজ নিজ রিসিপ্টর, দ্যাট ইজ ডিফারেন্ট রিসিপ্টরের উপরে কাজ করে সেম ফিজিওলজিক্যাল ইফেক্টের উপরে অপোজিট ইফেক্ট দিচ্ছে, একে অপরের অপোজিট ইফেক্ট, কেউ ফেভারে কেউ ডিসফেভারে ইফেক্ট করে অ্যান্টাগনিজম করতেছে। বাট ইন ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম এখানে যেটা হয় সেটা হলো বোথ মেম্বার্স, মানে যাদের মধ্যে অ্যান্টাগনিজম ঘটে বা ঘটবে বা ঘটছে, তারা একে অপরের ইফেক্টকে অ্যান্টাগনাইজ করে বাই অ্যাক্টিং অন সেম রিসিপ্টর or post receptor event of same receptor। হয় তারা দুইজনই সেম রিসিপ্টরের উপরে কাজ করবে, করে একে অপরের ইফেক্টকে অ্যান্টাগনাইজ করবে, অথবা সেম রিসিপ্টর এবং একজন ওই রিসিপ্টরের উপরে কাজ করলো, আর একজন সরাসরি সেম রিসিপ্টরে কাজ না করুক, তো ওই রিসিপ্টর অ্যাক্টিভেশনের পোস্ট রিসিপ্টর যে ইভেন্ট গুলো আছে, ওই ইভেন্টের কোনো এক লেভেলে সে কাজ করে, ব্লক করে বা ইনহিবিট করে বা ইন্টারফেয়ার করে। তাহলে এই ঘটনাটাই হবে ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম। তাহলে when a drug antagonize the effect of another drug acting on either same receptor or post receptor event of the same receptor, ওই রিসিপ্টর উপরে দুইজনই কাজ করবে, কম্পিটিশন করবে, অথবা ওই সেম রিসিপ্টরের পোস্ট রিসিপ্টর কোনো ইভেন্টে সে ব্লক করবে, ইনহিবিট করবে বা ইন্টারফেয়ার করবে। দিস ইজ ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম। এখন এই ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজমের আবার সাব টাইপস আছে, কম্পিটিটিভ অ্যান্টাগনিজম এন্ড নন কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। কম্পিটিটিভ অ্যান্টাগনিজম এন্ড নন কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। কম্পিটিটিভ অ্যান্টাগনিজম আবার এই যে ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম মে বি কম্পিটিটিভ অর নন কম্পিটিটিভ। এই কম্পিটিটিভ অ্যান্টাগনিজম আবার দুই ধরনের হতে পারে, ইট মে বি রিভার্সড or it may not be reversed। তো যদি রিভার্স করা যায় তখন তাকে বলা হয় কম্পিটিটিভ এন্ড রিভার্সিবল অ্যান্টাগনিজম, আর যদি রিভার্স করা না যায় তাকে বলা হবে কম্পিটিটিভ এন্ড ইররিভার্সিবল অ্যান্টাগনিজম। তাহলে ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম দুই ধরনের, কম্পিটিটিভ এন্ড নন কম্পিটিটিভ, আর কম্পিটিটিভ আবার রিভার্সিবল আর ইররিভার্সিবল হতে পারে। সো কম্পিটিটিভ এন্ড রিভার্সিবল অ্যান্টাগনিজম, competitive and irreversible antagonism, another one is non-competitive antagonism. এখন কখন আমরা কম্পিটিটিভ অ্যান্টাগনিজম বলবো? যখন দুইটা ড্রাগ যাদের মধ্যে অ্যান্টাগনিজম হচ্ছে তারা সেম রিসিপ্টরের সাথে বাইন্ড হওয়ার জন্য কম্পিটিশন করে, কম্পিট ফর সেম রিসিপ্টর, এইভাবে যে অ্যান্টাগনিজম হয় তাকেই বলা হয় কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। তো আমরা বললাম এটা দুই ধরনের হতে পারে, কম্পিটিটিভ এন্ড রিভার্সিবল, another one is competitive and irreversible antagonism. এটার এক্সাম্পল দেই, অ্যাড্রেনালিন এন্ড প্রাজোসিন।
এদের মধ্যে যে অ্যান্টাগনিজম এটা হচ্ছে একদিক দিয়ে কম্পিটিটিভ বাট ইট ইজ রিভার্সিবল। তো এটা প্রাজোসিন একটা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ হিসেবে ইউজ হয়, যদি ফার্স্ট লাইন না, কারণ এটার অ্যাডভার্স ইফেক্ট আছে। প্রাজোসিনের একটা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে পোস্টুরাল হাইপোটেনশন বা ফার্স্ট ডোজ হাইপোটেনশন অনেক সময় হয়, দেওয়ার পরে একদম সাডেনলি বিপি ড্রপ করে যায়, পেশেন্ট পড়ে যায়, মাথা ঘুরে পড়ে যায়, ট্রানজিয়েন্ট লস অফ কনসাসনেস হতে পারে। এই জন্য ইউজুয়ালি এটা ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ হিসেবে ইউজ হয় না। তবে যখন ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ গুলো ফেল করে যায়, স্টেপ 1, 2, 3, 4 আসছে কিন্তু অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ কম্বিনেশনের, তবে লাস্ট স্টেপে আলফা ব্লকার, এটা হচ্ছে একটা আলফা ব্লকার, এই আলফা ব্লকার ওই লাস্ট স্টেপে অনেক সময় ইউজ করা হয়। তো এখন এটা হচ্ছে আলফা ব্লকার, তার মানে হচ্ছে সে অ্যাড্রেনালিন হচ্ছে আলফা অ্যাগনিস্ট আর প্রাজোসিন হচ্ছে আলফা অ্যান্টাগনিস্ট, আলফা ব্লকার, বাট ইটস অ্যাকশন ইজ রিভার্সিবল। তার মানে হলো যদি অ্যাড্রেনালিনের পরিমাণ ব্লাডে বেড়ে যায়, অ্যাড্রেনালিনের পরিমাণ বাড়তে থাকলে সে আলফা ব্লকার, এই আলফা ব্লকার দেওয়া হয়েছিল, আলফা রিসেপ্টর ব্লক করে আসে সে, তো এখন অ্যাড্রেনালিন ওখানে বাইন্ড করতে পারতেছে না। তো অ্যাড্রেনালিনের পরিমাণ যদি আবার বাড়তে থাকে, বাড়তে বাড়তে সে এই প্রাজোসিনকে ওই রিসেপ্টর থেকে ডিপ্লেস করে দিতে পারবে, তখন রিভার্স হয়ে যাবে। তার মানে হলো অ্যাড্রেনালিন অ্যাগনিস্ট আর প্রাজোসিন হচ্ছে অ্যান্টাগনিস্ট, বাট দিস অ্যান্টাগনিজম, এই দুইজনের মধ্যে যে অ্যান্টাগনিজম এটা হচ্ছে রিভার্সিবল, মানে বাই ইনক্রিজিং দ্য কনসেন্ট্রেশন অফ অ্যাগনিস্ট this effect of antagonist can be reversed. তো সিভিয়ার হাইপারটেনশন এটা স্টেপ 4 এ অনেক সময় এটা ইউজ করা হয় প্রাজোসিন, বাট ইট ইজ রিভার্সিবল অ্যান্টাগনিজম। কম্পিটিটিভ, কারণ সেম এও আলফা রিসেপ্টরে বাইন্ড করতেছে অ্যাগনিস্ট আর এও আলফা রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে, বাট ইট ইজ অ্যান্টাগনিস্ট। বাট তাদের মধ্যে যে অ্যান্টাগনিজম এটা রিভার্স করা যেতে পারে বাই ইনক্রিজিং দ্য কনসেন্ট্রেশন অফ অ্যাগনিস্ট অ্যাড্রেনালিন, সো ইট ইজ কম্পিটিটিভ and reversible antagonism. Next, competitive and irreversible antagonism. এখানেও এই যে দুইটা ড্রাগ এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে, অ্যাড্রেনালিন এন্ড ফেনক্সিবেনজামিন। তোমাদের তো অটোনমিক ফার্মাকোলজি সামনে পড়ানো হবে, তখন এই ড্রাগগুলোর নাম তোমরা ফ্যামিলিয়ার হয়ে যাবে, এখন একটু হয়তো মনে রাখতে কষ্ট হতে পারে। তো অ্যাড্রেনালিন এন্ড ফেনক্সিবেনজামিন, অ্যাড্রেনালিন তো আগের মতোই বললাম এটা হলো আলফা অ্যাগনিস্ট, আর ফেনক্সিবেনজামিন এটাও আলফা অ্যান্টাগনিস্ট, আলফা ব্লকার। প্রাজোসিন যেমন আলফা ব্লকার ছিল, ফেনক্সিবেনজামিনও আলফা ব্লকার, বাট ডিফারেন্স ইজ ফেনক্সিবেনজামিন is an irreversible alpha blocker আর প্রাজোসিন ছিল রিভার্সিবল আলফা ব্লকার। ফেনক্সিবেনজামিন হচ্ছে ইররিভার্সিবল আলফা ব্লকার। তো এই জন্য অ্যাড্রেনালিন এর কারণে তো বিপি বাড়ে, আরো অনেক ইফেক্ট আছে, আমরা এটা দিয়ে বোঝাচ্ছি। তো ফেনক্সিবেনজামিন যদি দেওয়া হয় তাহলে সেও অ্যাড্রেনালিন যেমন আলফা ইফেক্টের মাধ্যমে ভ্যাসোকনস্ট্রিকশন করে টিপিআর বাড়িয়ে দেয়, বিপি বাড়িয়ে দেয়, তো ফেনক্সিবেনজামিন ওই আলফা রিসেপ্টরকে ব্লক করে অ্যাড্রেনালিনের আর ওই ভ্যাসোকনস্ট্রিক্টর ইফেক্ট, বিপি ইলিভেটিং ইফেক্ট ওটা হইতে দেবে না, তার মানে সে বিপি কন্ট্রোলে নিয়ে আসবে। এন্ড সে আলফা রিসেপ্টরকে যে এমন ভাবে বাইন্ড করে, দ্যাট ইজ কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড মানে হচ্ছে ইররিভার্সিবল বন্ড, তো এটা এত তাড়াতাড়ি রিসেপ্টর থেকে সরে যাবে না। অ্যাড্রেনালিন ডোজ যদি বাড়ানো হয়, বেড়েও যায়, বাড়তে বাড়তেও সে যে কোভ্যালেন্ট বন্ড দিয়ে রিসেপ্টরের সাথে বাইন্ড করে সেই বন্ডকে সহজে সে ভাঙতে পারে না, সো ইট ইজ ইররিভার্সিবল। তো এই জিনিসটা প্রয়োজন হয়। ফেনক্সিবেনজামিন দেখা যাচ্ছে পারপাস একই, এখানেও বিপি কমানো, প্রাজোসিনও বিপি কমায়, ফেনক্সিবেনজামিনও আলফা রিসেপ্টরকে ব্লক করে বিপি কমাচ্ছে। তো বাট এটাকে স্পেশালি ইউজ করা হয়, ফেনক্সিবেনজামিন ইজ স্পেশালি ইউজড ইন ট্রিটমেন্ট অফ ফিওক্রোমোসাইটোমা। তো ফিওক্রোমোসাইটোমা হচ্ছে একটা ক্যাটেকোলামাইন সিক্রেটিং টিউমার, দ্যাট ইজ এরা ক্যাটেকোলামাইন, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন এগুলো সিক্রেট করে, এই ধরনের একটা টিউমার।
এটা মেইনলি অ্যাড্রেনাল গ্ল্যান্ডে হয়, অ্যাড্রেনাল মেডুলাতে, এছাড়া রেয়ারলি অন্য জায়গায়ও হতে পারে। তো টিউমার নিওপ্লাজমের ক্রাইটেরিয়াই হচ্ছে তাদের গ্রোথ, প্রলিফারেশন, এটা হচ্ছে আনকন্ট্রোলড। তো তাই যদি হয় আনকন্ট্রোল গ্রোথ অ্যান্ড প্রলিফারেশন অফ এই অ্যাড্রেনাল মেডুলারি সেল হয়ে গেলে তার থেকে যে ক্যাটেকোলামাইন তৈরি হবে, অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন, এগুলোরও কোনো কন্ট্রোল থাকবে না, এবং মাঝে মাঝে এইসবের হরমোনগুলোর সার্চ হয়, যেমন তোমরা এলএইচ সার্চ করছো নিশ্চয়ই। তো এই ক্যাটেকোলামাইন সার্চ হয়, মানে মাঝে মাঝে হিউজ অ্যামাউন্টের ক্যাটেকোলামাইন রিলিজ হয় এবং হাইপারটেনসিভ ক্রাইসিস হওয়ার চান্স থাকে। তো এই জন্য এখানে যদি রিভার্সিবল আলফা ব্লকার প্রাজোসিন ইউজ করা হইতো, তাহলে যখন ওই ক্যাটেকোলামাইন এক্সেস রিলিজ হয়, ক্যাটেকোলামাইন সার্চ হয়, সে খুব সহজেই প্রাজোসিনকে রিসেপ্টর থেকে ডিসপ্লেস করে দিত, কাজ করতো, বিপি বাড়াই দিত, হাইপারটেনসিভ ক্রাইসিস হওয়ার চান্স। সেই জন্য এটা ট্রিটমেন্টে ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন ইন কেস অফ ফিওক্রোমোসাইটোমা, এটার জন্য ইফেক্টিভ ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা হয় ফেনোক্সিবেনজামিন, that is irreversible alpha blocker. So this is competitive and irreversible drug antagonism. Another type of antagonism, non-competitive antagonism. আমরা এই ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজমের যে কয়েকটা টাইপ বললাম, কম্পিটিটিভ বলেছি, এরপরে নন কম্পিটিটিভ বলেছি, আর কম্পিটিটিভের মধ্যে রিভার্সিবল আর ইরিভার্সিবল এই দুটো বলে ফেললাম। এখন আসতেছি নন কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। এটা এক ধরনের ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম। এখানে এই যে দুইটা মেম্বার যাদের মধ্যে অ্যান্টাগনিজম, একজন বাইন্ড করবে তার রিসিপ্টরের সাথে, আর অ্যানাদার বাইন্ড করবে বা ব্লক করবে বা ইনহিবিট করবে বা ইন্টারফেয়ার করবে ওই রিসিপ্টরে না ঠিক, তবে সেম রিসিপ্টরের পোস্ট রিসিপ্টর কোনো ইভেন্টে এটা ইন্টারফেয়ার করবে বা ব্লক করবে। এইভাবে অ্যান্টাগনিজমটা হবে। একজন রিসিপ্টরে বাইন্ড করলো, আর একজন ওই রিসিপ্টরেরই পোস্ট রিসিপ্টর ইভেন্ট অফ সেম রিসিপ্টর অ্যাক্টিভেশন। ওই রিসিপ্টর অ্যাক্টিভেশন হয়ে যে কতগুলো ইভেন্ট হয়, ইন্টারসেলুলার ইভেন্ট, ওর কোনো ইভেন্টে কাজ করবে, ব্লক করবে বা ইন্টারফেয়ার করবে। দিস ইজ নন কম্পিটিটিভ, তার মানে তারা ডাইরেক্টলি সেম রিসিপ্টরের সাথে বাইন্ড হওয়ার জন্য কম্পিট করতেছে না, সেই জন্য নন কম্পিটিটিভ। বাট আবার অ্যান্টাগোনাইজ করতেছে, যে রিসিপ্টরে বাইন্ড করতেছে তার ইফেক্টকে অ্যান্টাগোনাইজ করতেছে কিভাবে, যে তুমি রিসিপ্টরে বাইন্ড করো, আমি ওখানে কোনো ঝামেলা করবো না, কিন্তু তুমি রিসিপ্টরে বাইন্ড করে পরে যা ঘটাইতে চাও, পরের ঘটনার কোন একটা স্টেপে আমি আটকায় দেবো। দিস ইজ নন কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। তো এটার এক্সাম্পল হচ্ছে অ্যাড্রেনালিন অ্যান্ড ভেরাপামিল। তো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি যে অ্যাড্রেনালিন, এটা আমরা কার্ডিয়াক ইফেক্টটা দেখি। অ্যাড্রেনালিন বিটা 1 রিসেপ্টরের মাধ্যমে হার্টে কাজ করে, হার্টে পজিটিভ আইনোট্রপিক, পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট হবে। তো অনেক সময় অ্যাড্রেনালিনের ইফেক্ট, পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট অন হার্ট এন্ড ক্রোনোট্রপিক ইফেক্ট অন হার্ট, আমরা ক্রোনোট্রপিক ইফেক্টটাই ধরি। পজিটিভ আইনোট্রপিক এন্ড পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট মানে কি বলো? আইনোট্রপিক মানে ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন, আর ক্রোনোট্রপিক মানে ইনক্রিজ রেট অফ কন্ট্রাকশন। ভেরি গুড, থ্যাংক ইউ। তো ঠিক আছে, তাহলে যদি পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্টটা দিয়ে আমরা বুঝাই, যেটা আমরা এক্সাম্পল দিয়েছি ওটা দিয়ে বুঝতে সোজা। তো যদি পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট বেশি হয়, তার মানে হলো হার্ট রেট বেড়ে যাবে, ট্যাকিকার্ডিয়া হবে। তো এটা যদি আরো বেশি এক্সেস হয়, ফিজিওলজিক্যাল লেভেলকে এক্সিড করে যায়, তখন there is chance of development of cardiac arrhythmia. তো এই ক্ষেত্রে তাহলে ট্রিটমেন্ট কি হওয়া উচিত? আমরা এমন ড্রাগ ইউজ করব যেটা ওই হার্ট রেটকে কমাবে। তো এটার একটা আমরা ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম পড়তেছি। তো এর আগে যেটা বললাম যে কম্পিটিটিভ, এই কম্পিটিটিভের এক্সাম্পল হিসেবে আমরা যদি দিই, তাহলে কিন্তু অ্যাড্রেনালিন মানে এরা তো হলো বিটা অ্যাগনিস্ট, তো এর সঙ্গে আমরা দিতে পারি বিটা ব্লকার। এটা কিন্তু একটা এক্সাম্পল হইতে পারতো এই এর ইফেক্টকে অ্যান্টাগনাইজ করার জন্য। তবে ওটা হয়তো কম্পিটিটিভ অ্যান্টাগনিজম, কারণ অ্যাড্রেনালিনও বিটা 1 রিসেপ্টরকে ব্লক সাথে বাইন্ড করে,
আর আমরা বিটা ব্লকার বা বিটা অ্যান্টাগনিস্ট যেটা দেবো, যেমন প্রোপানোলল, বিসোপ্রোলল, অ্যাটেনোলল, এগুলো বিটা ব্লকার, তারা ওই হার্টের বিটা 1 রিসেপ্টরকে ব্লক করে কাজ করে। তো সেটা হয়তো কম্পিটিটিভ অ্যান্টাগনিজম, কারণ সেম রিসেপ্টরের সাথে এও বাইন্ড করে ও বাইন্ড করে কাজ করে, এইভাবে অ্যান্টাগনাইজ করে। কিন্তু আমরা এখানে দিতেছি নন কম্পিটিটিভ এক্সাম্পল, নন কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। এই জন্য বিটা রিসেপ্টরকে আমরা ডিস্টার্ব করব না, আমরা এমন ড্রাগ ইউজ করব যে সে বিটা রিসেপ্টরকে বাইন্ড করার জন্য কোনো পিরাপিরি করবে না, ধাক্কাধাক্কি করবে না। সে করবে কি, বিটা রিসেপ্টর স্টিমুলেশনের কারণে ইন্ট্রাসেলুলার পোস্ট রিসেপ্টর যে ইভেন্ট হয় এর কোনো এক লেভেলে কাজ করবে। আমরা এক্সাম্পল দিলাম ভেরাপামিল। ভেরাপামিল হচ্ছে একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ভেরাপামিল দিলে সে অ্যাড্রেনালিনের বিটা 1 রিসেপ্টর অন হার্ট এটার সাথে কিন্তু বাইন্ড করতেছে না, ওটার সাথে বাইন্ড হওয়ার জন্য সে কোনো কম্পিটিশন করতেছে না, সে তাকে তার মধ্যে ছেড়ে দিচ্ছে। বাট অ্যাড্রেনালিন বিটা 1 রিসেপ্টর বাইন্ড হয়ে পোস্ট রিসেপ্টর ইভেন্ট হয়ে এক পর্যায়ে কিন্তু ক্যালসিয়াম চ্যানেল ওপেনিং হয়ে যায় এবং এইভাবে হিউজ ক্যালসিয়াম ইন্টারসেলুলারলি অ্যাকুমুলেশন হয়ে কার্ডিয়াক মাসেলের কন্ট্রাকশন হয়। এটা ছিল মেকানিজম। হিউজ ক্যালসিয়াম এই ইয়াতে কন্ডাকটিভ সিস্টেমে এন্ট্রি হয়ে সেখানে আবার কন্ডাকটিভ সিস্টেমের ফায়ারিং এটা বাড়িয়ে দেয়, এক্সাইটেবিলিটি বাড়িয়ে দেয়, এন্ড স্টেনর থেকে ইম্পালস জেনারেশন এটা রেটও বাড়িয়ে দেয়। এগুলো ছিল অ্যাড্রেনালিনের বিটা 1 ইফেক্ট। তো ভেরাপামিল আমরা দিলাম, ভেরাপামিল ওই লেভেলে কাজ করবে না, রিসেপ্টরকে বাইন্ড করার জন্য কম্পিটিশন করবে না, সে করবে কি, এই পোস্ট রিসেপ্টর যে ইভেন্ট, এই বিটা রিসেপ্টরের সাথে বাইন্ড হওয়ার পরে সিকোয়েন্স অফ ইভেন্ট হয়ে হয়ে আলটিমেটলি একটা ঘটনা হয়, সেটা হলো ক্যালসিয়াম চ্যানেল ওপেনিং হয়। তো এ যেটা করবে সেটা হলো এই ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে দিবে। তো ক্যালসিয়াম চ্যানেল ব্লক হয়ে গেলে ওই ঘটনাগুলো আর ঘটবে না, পজিটিভ আয়নোট্রপিক ইফেক্ট, পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট এগুলো হবে না, নেগেটিভ করে দেবে, ব্লক করে দিলে নেগেটিভ হয়ে গেল। তাহলে এটা হলো এক ধরনের অ্যান্টাগনিজম, যে তারা সেম রিসেপ্টরের সাথে বাইন্ড করে না ঠিক, তবে ওই রিসেপ্টর একজন ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করলে অ্যাগনিস্ট যে, আর যেটা অ্যান্টাগনিস্ট হিসেবে ইউজ করলাম অ্যান্টাগনিজম, যার মাধ্যমে হচ্ছে সে পোস্ট রিসেপ্টর কোনো ইভেন্টে ইন্টারফেয়ার করে ওই ইফেক্টকে অ্যান্টাগনাইজ করে দিচ্ছে। তো এটা হলো কার্ডিয়াক ট্যাকিয়ারিথমিয়া যেসব কন্ডিশনে হয় তার ট্রিটমেন্টে অনেক সময় এই গ্রুপের ড্রাগ ইউজ করা হয়। যেমন একটা এক্সাম্পল দিয়েছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, SVT, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এই ট্রিটমেন্টে ভেরাপামিল ইউজ করা হয়। তো এটা কাজ করে বাই দিস নন কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। তাহলে অ্যান্টাগনিজম আমরা শেষ করলাম। এবারে তোমাদের তো রিসেপ্টর ক্লাস আসলে ফার্মাকোডাইনামিক্স মেকানিজম অফ অ্যাকশনে বলা হয়ে গেছে, তো এই দুইটা টার্ম সম্পর্কে একটু বলি, দুই একটা কথা বলি। স্পেয়ার রিসেপ্টর অর রিজার্ভ রিসেপ্টর। স্পেয়ার রিসেপ্টর আর রিজার্ভ রিসেপ্টর। স্পেয়ার রিসেপ্টর, রিজার্ভ রিসেপ্টর তার ওইসব রিসেপ্টরকে বলা হয় যে কোনো রিসেপ্টরের অ্যাগনিস্ট তার ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করার জন্য যদি এমন হয় যে 100% রিসেপ্টরের সাথে বাইন্ড করার প্রয়োজন হয় না, সে অ্যাড্রেনালিন, যে আমরা বললাম অ্যাড্রেনালিনের রিসেপ্টর বিটা 1 রিসেপ্টর, এই যে হার্টের রিসেপ্টর। তো হার্টের পজিটিভ আইনোট্রপিক এন্ড পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট প্রডিউস করার জন্য যদি এমন হয় যে 90% অফ কার্ডিয়াক বিটা রিসেপ্টরের সাথে বাইন্ড করলেই আমাদের ডিজায়ার্ড পজিটিভ আইনোট্রপিক এন্ড পজিটিভ ক্রোনোট্রপিক দিতে পারে, তাহলে 10% ফ্রি থাকলো। এই যে 10% যাদের ছাড়াও বাকি রিসেপ্টরগুলোর সাথে বাইন্ড করলেই ওই ড্রাগের বা ওই অ্যাগনিস্টের ফুল ইফেক্ট পাওয়া যায়, বাকি রিসেপ্টর গুলো ফ্রি থাকলেও চলে। তাহলে এই ফ্রি রিসেপ্টর গুলোকে বলা হচ্ছে স্পেয়ার আর রিজার্ভ রিসেপ্টর। এটা একটা কনসেপ্ট যে রিসেপ্টর গুলো সাথে বাইন্ড না হয়েও বাকি রিসেপ্টর গুলোর সাথে বাইন্ড হয়ে ওই অ্যাগনিস্টের ইফেক্ট প্রডিউস হইতে পারে, তাহলে সেই ফ্রি রিসেপ্টর গুলো, রিমেইনিং রিসেপ্টর গুলোকে বলা হয় স্পেয়ার আর রিজার্ভ রিসেপ্টর। এটা একটা টার্ম কনসেপ্ট। আর একটা হলো অরফ্যান রিসেপ্টর। আমি তোমাদের অরফ্যান ড্রাগ,
অরফ্যান ডিজিজ এন্ড হেলথ অরফ্যান এই তিনটা টার্ম বলছি আজকে আরেকটা বলি অরফ্যান রিসেপ্টর orphan receptors are those receptors for which still there is no known ligands কথাটা কি হলো বুঝতে পারলে the receptors for which still there is no known ligands তার মানে আমাদের এগুলো স্টাডি করে বডিতে কিছু রিসেপ্টরের সন্ধান পাওয়া গেছে বাট ওই রিসেপ্টরের সাথে কারা বাইন্ড হয় বা আদৌ কোনো ড্রাগ বা কোনো লিগ্যান্ড বাইন্ড হয় কিনা এটা এখন পর্যন্ত জানা যায়নি সেই জন্যই তারা অরফ্যান যে তাদের সাথে বাইন্ড হওয়ার কেউ এ পর্যন্ত নাই এদিক দিয়ে তারা অরফ্যান এতিম সো দে আর নোন অ্যাজ অরফ্যান রিসেপ্টরস স্পেয়ার রিসেপ্টরস আর রিজার্ভ রিসেপ্টরস একটা টার্ম বললাম আর অরফ্যান রিসেপ্টরস এটা একটা টার্ম বললাম ঠিক আছে তাহলে আমরা মনে হয় আজকের ক্লাস শেষ করে ফেলেছি ইট ইজ 12 ওভার অলসো তাহলে আমরা শেষ করে দেই থ্যাংক ইউ ভেরি মাচ জি স্যার নেক্সট সোমবার স্যার আপনার স্যার হ্যাঁ নেক্সট আবার শিডিউল যেভাবে আছে তোমরা শিডিউলটা সবাইকে কনফার্ম করো ভালোভাবে জানিয়ে দাও আর শিডিউল স্যার এখন পর্যন্ত স্যার 3 থেকে 4 বার স্যার আমি গ্রুপে পোস্ট দিয়ে দিয়েছি স্যার সোমবার তারপর ওজে কেন স্যার ঠিক হচ্ছে না মঙ্গল বুধবার 11টা আচ্ছা ম্যাডামের ক্লাসে কি কি হওয়ার তোমাদের কতদূর হয়েছে স্যার ম্যাডাম তো ওই যে ড্রাগ ফর্মুলেশন পড়াইলেন ওদিন তারপর আবার হচ্ছে সিস্টেমিকে স্যার ঢুকছেন উনি এখন হচ্ছে স্যার পিউরিক অ্যাসিড ডিজিজ যেটা আসছে স্যার এটাতে কি কি ড্রাগ ড্রাগ পড়ানো হয়েছে না জি স্যার এটা পড়াইতেছেন ঠিক আছে তাহলে উনি একটা নিচ্ছেন না দুইটা নিচ্ছেন ক্লাস স্যার এখন বোঝা যাবে যদি আগামীকাল ক্লাস নেই তাহলে দুইটা হবে স্যার তোমরা যোগাযোগ করো তোমরা নিজেরা একটু ইন্টারেস্ট দেখাও যে ম্যাডাম আমাদের আরেকটু ক্লাস নিলে ভালো হয় ঠিক আছে জি স্যার বলে তোমরা কালকেও দেখো যদি ক্লাস করতে পারো দুটো নিলে তাহলে তোমরা আগাইতে পারবে ভালো মানে আমি তো 3টা 4টা জায়গাটা পরে নেব দুটো নিলে লাগানো যাবে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ স্যার ওকে আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার